রক্তমাখা হস্ত্র হাতে যত রক্ত আখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আমেদের রাস্তাতেই আসলে তৃণমূল জিতেছে। কিভাবে? গোটা ভারতবর্ষে প্রথম বেকার ভাতা চালু করেছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার। সদ্য বিদায়ী বিধায়ক যিনি, তিনি পানিহাটির নাম মানুষের কাছে বিখ্যাত করেছেন এই লাশ দ্রুত নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা। সিপিএম এর কোনো নেতার সম্পর্কে চুরির টাকায় গাড়ি কিনেছে, বউয়ের পয়সায় খাওয়া যাবে না। 294টি আসনে কেন প্রার্থী দিতে পারলো না? আমরা বন্ধু বাড়াতে চেয়েছি। 294 কেন, তার বেশি আসন হলেও আমরা প্রার্থী দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। ফলে যারা ওই কথা বলছেন তাদের মাথার মধ্যেও আরএসএস এর চিন্তা ভাবনাই রয়েছে। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বর্তমান এবং নিউজ বর্তমানে এই মুহূর্তে আমি রয়েছি সুবর্ণা এবং আজকে একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসা। প্রত্যেকেই জানেন 2026-এর একেবারেই ভোটের দামামা বেজে গিয়েছে। এর মাঝে আপনারা জানেন যে বেশ 26শে বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু খুব সেন্সিটিভ কেন্দ্র এবং হেভি ওয়েট, সব থেকে বড় বিষয়। তার মধ্যে ভবানীপুর তো অন্যতম এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেটি হচ্ছে পানিহাটি কেন্দ্র। তৃণমূল প্রার্থী রয়েছেন তীর্থঙ্কর ঘোষ। পানিহাটি কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন নির্যাতিতার মা অর্থাৎ অভয়ার মা রত্না দেবনাথ। বামেদের প্রার্থীর মধ্যে যিনি রয়েছেন পানিহাটি কেন্দ্রে, তিনিও কিন্তু এই অভয়া কাণ্ডের একটি উজ্জ্বল মুখ। তার কারণ এই প্রথম অভয়াকে তার যে ওপর অন্যায় হয়েছে সেই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে একেবারে রাস্তায় নেমে পড়া, এবং শুধু রাস্তায় নেমে পড়া না, সক্রিয়ভাবে প্রতিবাদ জানিয়ে একেবারে জেলে পৌঁছে যাওয়া, গ্রেপ্তার হওয়া এবং তারপরে সেই জেল খেটে তিনি আসেন, কারণ তিনি হচ্ছেন মানুষের পাশে ছিলেন, অর্থাৎ কলতান দাশগুপ্ত। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বামেদের প্রার্থী কলতান দাশগুপ্ত এবং অবশ্যই কংগ্রেস প্রার্থী শুভাশিস বাবু তো রয়েছেনই, তবে শুভাশিস ভট্টাচার্য তো রয়েছেন। তবে বিষয়টা হচ্ছে সেখানে না, আজকে আপনারা দেখছেন মুখোমুখি কলতান, কারণ আজ আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে হাজির রয়েছেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বামেদের প্রার্থী অর্থাৎ সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত। অনেক স্বাগত জানাবো কলতানকে অনুষ্ঠানে আসার জন্য। এবার অনেক প্রশ্ন ওপার থেকে উঠতে শুরু করেছে, জানার জন্য প্রশ্ন আমারও রয়েছে এবং সেই হিসাব মতো আমি বলি কলতান। প্রথমত বলবো যে আমি শুরুতেই একটা কথা বলেছি যে পানিহাটি কেন্দ্রটি কিন্তু বামেদের গড় ছিল, আমরা জানি। সেইখানে দাঁড়িয়ে প্রথমেই একটা প্রশ্ন, যদি অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমি বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে বামেরা এখন শূন্যতে গিয়ে পৌঁছেছে। যেই বামেরা 34 বছর শাসন করে গিয়েছে, যেই বামেদের পরবর্তীকালে শাসন থেকে সরে আসার পরে তারা একমাত্র বিরোধী দল ছিল, সেই বামেরা এখন তলানিতে। 26শে বিধানসভা নির্বাচনে অনেক প্রতিশ্রুতি এখন বামেরা দিচ্ছে। প্রথম প্রশ্ন, এই শূন্যর গেরো কি আদৌ কাটাতে পারবে বামেরা এবারে? হ্যাঁ, নিশ্চয়ই। সেই ভরসা তো মানুষই আমাদেরকে দিচ্ছেন, কারণ মানুষ আমাদের উপর ভরসা না করে যাদের ভরসা করে ভোট দিয়েছিলেন, সেই বিধায়ক, সাংসদ, অমুক তমুক, তারা বড় বড় বাড়ি গাড়ি করেছেন, প্রচুর টাকা লুট করেছেন, জেলে গেছেন, আবার কাউকে একটা মিস কল দিয়ে জেল থেকে জামিনে ফেরত পেয়েছেন, নিজেদের মোটামুটি আখের গুছিয়ে নিয়েছেন। সাধারণ মানুষের কিছু গোছানো তো ছেড়ে দিন, যতটুকু গোছানো ছিল সেটা পুরো অগোছালো হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে পড়েছেন মানুষ। ফলে মানুষ সেই ভরসা দিচ্ছেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বামপন্থীরা একটা বিকল্প হয়ে উঠতে পারে। আচ্ছা কলতান, একটা কথা আপনি বললেন যে বাড়ি গাড়ি করে নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, পকেট ভরেছে, সাধারণ মানুষের কথা ভাবেনি। একটু যদি আমরা পিছিয়ে যাই, অর্থাৎ 5 বছর আগে 2021 সালে আপনাদেরই প্রার্থী ছিলেন, তিনি হচ্ছেন শতরূপ ঘোষ। তাকে নিয়ে প্রশ্ন ছুড়েছিলেন কুণাল ঘোষ এবং তিনি বলেছিলেন যে 2 লক্ষ টাকা যার সম্পত্তি সে 22 লক্ষ গাড়িতে কি করে চড়ে। এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম হয়েছিল। সেই বিষয়ে একটা বড় প্রশ্ন উঠেছে। তারপর আপনাকে আমি একটা প্রশ্ন করবো, কারণ এই কথাটা কিন্তু চলে আসছে যে তাহলে ওই সময় শতরূপ ঘোষ, যদিও তিনি তার জায়গা থেকে তিনি একটি কথা বলেছিলেন যে কেন তার 22 লাখের গাড়ি চড়া বা কি বৃত্তান্ত, কিনে আমি আপনাকে বলছি, কলতান দাশগুপ্তকে জিজ্ঞাসা করছি, এই অভিযোগ কিন্তু শতরূপ ঘোষ অর্থাৎ তৃণমূল এই সিপিএম এর ওপরেও কিন্তু উঠেছিল তৎকালীন সময়ে। চুরির টাকায় গাড়ি কিনেছে, সিপিএম এর কোন নেতার সম্পর্কে চুরির টাকায় গাড়ি কিনেছে এই অভিযোগ উঠেছিল বলে, কিন্তু 2 লক্ষ টাকার রোজগারে 22 লক্ষ টাকার গাড়ি, এটা একটা বড় প্রশ্ন। টাকা রোজগার কিনা এটা আমি জানি না, কিন্তু শতরূপ ওই টাকা, গাড়ি কেনার টাকা কোত্থেকে পেয়েছিল সেটা কিন্তু পাবলিকের সামনে প্রেস কনফারেন্স করে দেখিয়েছিল। কোনো চুরির টাকায় শতরূপ গাড়ি কেনেনি। যে জামা কাপড়টা পরে যে বাড়িতে থাকে ওটা কোনো চুরির টাকায় করা না,
ওর বাবা মা যে চাকরি করতেন সেই চাকরির থেকে প্রাপ্ত অর্থ সেইটাই। আর আমি যাদের কথা বলছি তারা চুরির টাকায় গাড়ি কিনেছে, চুরির টাকায়, কাটমানির টাকায়, রাস্তা তৈরির টাকা বাড়িতে নিয়ে গেছেন বলে, আর পুকুর বুঝিয়ে, মাঠ বুঝিয়ে বহুতল বানিয়েছেন বলে, সিন্ডিকেট রাজ করেছেন বলে ওরকম প্রাসাদের মতো বাড়ি হয়েছে। বাদু শেখের ঘটনা আপনার নিশ্চয়ই মনে থাকবে। ফলে শতরূপের ঘটনার সাথে বাকিটা গুলিয়ে না দেওয়াটাই উচিত আমাদের। শতরূপ যা করেছে সেটা তার পারিবারিক যা সম্পদ ইত্যাদি ছিল সেটাতেই করেছে, তাতে 1 পয়সা চুরির টাকা নেই। কিন্তু বাকিরা চুরির টাকায় করেছেন বলেই তো আমরা এই অভিযোগগুলো তাদের সম্পর্কে করছি। আরেকটি বিষয়, যেহেতু হলফনামা যখনই আমরা দিতে দেখেছি, আপনার ক্ষেত্রেও আমি বলবো, সেখানে বলা হচ্ছে যে কলতানের সামান্য আয়, মানে একেবারেই প্রায় শূন্য আয় আপনার রয়েছে, সেখানে আপনার স্ত্রীর মূল কিন্তু আয় সেই জায়গাটা, এবং ভাতা ভরসা দলের। এবারে বিরোধীদের কটাক্ষ সুর যেমন হয়, তারা বলছেন যে স্ত্রীর টাকায় চলে কলতান। এই বিষয়ে কি বলবেন? এইটাই আরএসএস তো এই রাজনীতি আমাদের মধ্যে রাখতে চায় যে বউয়ের পয়সায় খাওয়া যাবে না। বউ শুধুমাত্র মহিলাদের সম্পর্কে আরএসএস এর যা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে মহিলারা, এটা মনুবাদ বলেছে যে মহিলারা তার শৈশবে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। অর্থাৎ মহিলাদের কারোর একটা অধীনে থাকতে হবে, তিনি স্বাধীন হতে পারবেন না। ফলে যখনই মহিলারা স্বাধীনতার দিকে এগোবেন, আরএসএস পিছন থেকে টেনে ধরবে। ফলে যারা ওই কথা বলছেন তাদের মাথার মধ্যেও আরএসএস এর চিন্তাভাবনাই রয়েছে। আর আপনি ভাতা ভরসা বললেন, আপনি যেখানে চাকরি করেন সেই মাইনেটা আপনার যেরকম ভরসা, তেমনি আমিও পার্টি থেকে যে ওয়েজ পাই, হ্যাঁ, ওটাকে আমরা ওয়েজই বলি, কারণ শ্রমিকের মজুরি তো ওয়েজ, সেই ওয়েজটা আমার ভরসা খুব স্বাভাবিক। যেমন আপনার ভরসা আপনার চাকরির জায়গাটা, সেই রকমই, এর থেকে আলাদা কিছু না। হ্যাঁ, হয়তো আর 5 জনের মতো বিপুল সম্পত্তির অধিকারী আমরা নই, কিন্তু মানুষের ভালোবাসা আছে, এবং যতটুকু আমাদের আছে ততটুকু দিয়ে আমাদের দিব্যি পরিবার চলেছে। মানে আমাদের যে নর্মালি একটা পুরুষতান্ত্রিক সমাজের একটা চিন্তা ভাবনা যে নারী অধীনে থাকবে, এটা কলতান দাশগুপ্ত পরিবর্তন করছে, স্ত্রীর অধীনে স্বামী থাকবে। কি এটা আমি একা পরিবর্তন করি? এরকম বহু মানুষ আছেন যারা বামপন্থী রাজনীতি করেন, তার বাইরেও এরকম বহু যুক্তিবাদী মানুষ আছেন যারা হয়তো সিপিআইএম করেন না, পছন্দ করেন না, কিন্তু যুক্তিবাদী মানুষ। তারা ওই রকম পুরুষই রোজগার করবে আর বউ হচ্ছে রান্নাবান্না ইত্যাদি করবে খালি, এই সেগ্রিগেশনটা ভেঙেছেন কিন্তু বহুদিন ধরে। আমার তো ছোটবেলায় মনে পড়ে, আমি একদম খুব ছোট যখন দূরদর্শনে সংবাদ যে দেখতাম, সংবাদ পাঠ করতেন, তার মধ্যে তো মহিলা সংবাদ পাঠিকা ছিলেন। ফলে সেই সময় থেকে তো তারা সেই ব্যারিয়ারটা ভাঙতে আসছেন। তাহলে আমরা এই প্রজন্মের লোক, আমরা যদি সেই ব্যারিয়ারটাকে আরেকটু ভেঙে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা তো সবার পক্ষে, সমাজের পক্ষে ভালোই। বাহ। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ 34 বছরের একটা শক্তভাবে রাজ্যকে চালানোর একটা দক্ষতা দেখিয়েছে বামেরা, সেখানে দাঁড়িয়ে বামেদের এবারে এই নির্বাচনে, বিধানসভা নির্বাচনে 26-এ 294টি আসনে কেন প্রার্থী দিতে পারলো না? আমরা বন্ধু বাড়াতে চেয়েছি। 294 কেন, তার বেশি আসন হলেও বামেরা প্রার্থী দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমরা চেয়েছিলাম বন্ধু বাড়াতে, কারণ তৃণমূল এবং বিজেপি যে পরিবেশ তৈরি করেছে, সেই পরিবেশের মধ্যে মানুষ ভাগের যে রাজনীতি করছে, তখন মূলত আপনি এসআইআর দেখুন, কি ওয়াকফ বিল দেখুন, কি আর 5টা ইস্যু দেখবেন, সবেতেই হচ্ছে ধর্ম জাতের ভিত্তিতে ভাগ হয়ে যাচ্ছে। কে কি খাবে, কে কি পড়বে, কোন উৎসবের সময় কোথায় কোন দোকান বন্ধ থাকবে, গোটাটাই আসলে মানুষকে ভাগ করার পদ্ধতি। এসআইআরটা তো আরও নগ্নভাবে হচ্ছে। ফলে ওই মানুষ ভাগ করা রাজনীতির বিরুদ্ধে বামেদের টার্গেট ছিল আরও মানুষকে জুড়ে নিতে হবে। ফলে আমরা বন্ধু বাড়িয়েছি। যেখানে আগে আমাদের প্রার্থী ছিলেন সেখানে আমরা স্যাক্রিফাইস করেছি, বলেছি যে নতুন বন্ধু আমার হাত ধরেছেন, সেটা আইএসএফ হতে পারে, সেটা সিপিআইএমএল লিবারেশন হতে পারে, তাদের প্রার্থী হয়েছে। কারণ আরও বহু মানুষকে এক জায়গায় জুড়তে পারলেই তবেই হচ্ছে মানুষ ভাগের রাজনীতির বিরোধিতাটা করা যাবে। আমরা সেই কারণে বন্ধু বাড়াতে চেয়েছি এবং আমরা সেটা সফল। আচ্ছা, একটা কথা বলি তাহলে কলতান, সেটা হচ্ছে বন্ধুত্বের হাত শক্ত করতে চেয়েছে বামেরা, যেটা নীতি এখন আপনি বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কি প্রতিকূলের ক্ষেত্রে বিষয়টা পাল্টে গেল? মানে বন্ধুত্বের হাতটা প্রতিকূল ছেড়ে দিল, কারণ সে বলেছিল শির দ্বারা বিকবে না, নট ফর সেল। সেখানে তাহলে কি হলো? যে বলেছিল সে কেন বিক্রি করে দিল, কি ক্রাইসিস বললো, সেটার উত্তর তো সেই দিতে পারবে। কিন্তু আমাদের পার্টির রাজ্য সম্পাদক এটা স্পষ্ট বলেছিলেন যে সন্তান হারানোর যন্ত্রণা। তাহলে নিশ্চয়ই এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে কতখানি খারাপ লাগা আমাদের সবারই ছিল আর কি। কিন্তু যে একবার আদর্শের বিরোধিতা করে অন্য আদর্শে যোগদান করে ফেলেছে, যে আদর্শের ভিত্তিতে এতদিন ভালো খারাপ নির্ধারিত হতো, এখন সেটাই যদি কারোর আদর্শ হয়ে যায়,
তাহলে সে তার ব্যাপার। প্রতিকুর রহমান হোক কি অন্য আর 5টা নাম আপনিও বলতে পারেন, আমিও বলতে পারি, সেটা ক্লোজড চ্যাপ্টার। কিন্তু একটা ভালো লাগার জায়গা আছে, এটা হচ্ছে তৃণমূল বিজেপি এই কথা কোনোদিন বলতে পারবে না যে আজকে যাকে সে গাল দিচ্ছে মির্জাপুর এটা ওটা হাবিজাবি বলে, কাল যে আবার সে পাশের চেয়ারটা এসে বসবে না, এই গ্যারান্টি তৃণমূল বিজেপি দিতে পারে না। সিপিআইএম এই গ্যারান্টিটা দিতে পারে যে আজকে আদর্শ বদলে ফেলেছে, পতাকা বদলে ফেলেছে, অন্য পতাকা ধরে নিয়েছে, সে কোনোদিন আর আমাদের পাশের চেয়ারে এসে বসবে না। এটা তার একেবারে তাদের একদম দলের এইটা দলের গৃহীত সিদ্ধান্ত, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে, এর নড়চড় নেই। কিন্তু যে বন্ধুতার কথা যদি বলি আমি, সে বন্ধুতায় কিন্তু কংগ্রেসটাই পেয়েছে, কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে। আমরা পানিহাটি গড় বলেছি বামেদের একটা টাইমে, এবং আমরা 2016 সালের কথা যদি বলি তো 2016 সালে বাম তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে বাম কংগ্রেস জোটের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বিধানসভা নির্বাচনে, এবং সেই লড়াই যদি আমরা হার দেখি ভোটের শতাংশ হিসাবে, সেখানে তৃণমূল হয়েছিল 44 পয়েন্ট সম্ভবত 66, আর আমাদের বাম কংগ্রেসের জোটে কংগ্রেসের যদি আমি স্পেশালি বলি সেটা হচ্ছে 42.82, এবং সেখানে আমরা ঠিক 2021-এ কি দেখলাম, কংগ্রেসের নেমে এসে 12.14 গিয়ে থেকে গেল। এই যে পতন কংগ্রেসের, এই পতনটা হলো কেন? যেখানে পানিহাটি একটা টাইমে গড় ছিল বামেদের, কংগ্রেস এটা কি খুব কঠিন হয়ে গেল? না না, 16 থেকে 21-এ ফলাফল আগের তুলনায় তো খারাপ হয়েইছে, জোটের পক্ষে খারাপ হয়েছে। 16 থেকে 21-এর মাঝখানে বিজেপি মানুষকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে নিয়ে গেল যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আসলে ইডি আর সিবিআই পারবে। দিল্লি থেকে অফিসাররা আসবেন, বড় বড় খাতা আনবেন, খাতায় লিখবেন, সেই গ্রামে গ্রামে গিয়ে লিখবেন কে কয়লার টাকা চুরি করলো, কে 100 দিনের কাজের টাকা চুরি করলো। বিরাট বিরাট সব হুঙ্কার হলো নেতাদের, কি ভাগ মুকুল, ভাগ মদন, কি কি সব আর কি। তার মধ্যে 2-4 জন তাদের দলেও চলে গেল। এখন নারদার ভিডিও নিয়ে যে এত কথা হলো, বিজেপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নারদার ভিডিওটাই মুছে গেল, কারণ ওই নেতাদেরকে তারা দলে নিলেন। ফলে একটা এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপিকে পছন্দ করি বা না পড়ি, ওরা অন্তত মুখে তো বলছে একটা কিছু করবে, তদন্ত করাবে ইডি সিবিআইকে দিয়ে। ফলে অনেক মানুষ ভরসা করলেন হয়তো যে দেখি একবার চেষ্টা করে হয় কি। তাহলে 19-এ চেষ্টা হলো, 21-এ চেষ্টা হলো, 24-এ চেষ্টা হলো। যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা এই বিকেলবেলা আবার তৃণমূলের জিপে উঠে এখন হাবড়াতে বলুন কি অন্য আর 5টা জায়গায় বলুন ক্যান্ডিডেট হয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূলের হয়ে। এই যে বিজেপির ব্যর্থতাটা, ইডি সিবিআই এর ব্যর্থতাটা, এইটা 21 সালে যত না মানুষ নিজেরা অভিজ্ঞতায় বুঝেছিলেন, আজকে তার থেকে অনেক বেশি বুঝছেন। ফলে 21 সালের মতো ফলাফল হবে না, তার থেকে অনেক ভালো হবে, এই কথাটা আমরা কনফিডেন্সের সাথে বলতে পারছি। তার কারণে আমি একটা কথা বলি, কারণ 2016 যেমন জোট ছিল বামেদের কংগ্রেসের সঙ্গে, এবার বাম বলছে আমি একা লড়বো। না, বামেরা এটা শুরুতে বলেনি, কিন্তু এটাই সেখানে একটা কঠিন বিষয় হচ্ছে কি, 26-এও বামেরা 24 সালের মতো 21 সালের মতোই বলেছিল যে আমরা বন্ধু বাড়িয়েই লড়তে চাই। এটা কংগ্রেসের সিদ্ধান্ত যে তারা বামপন্থীদের সাথে মানে জোট হিসেবে করতে চাননি, তারা আলাদা লড়তে চান, তাদের রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্ত। কিন্তু বামেরা কখনো এই কথা বলেনি, বামেরা স্বার্থপর নয়। বামেরা বলেছিল যে সব একসাথে এসে লড়ো, ওই বড় শত্রুকে হারাতে হলে তোমার পাশে লোক বাড়াতে হবে। বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যের রাজনীতি সবসময় করতে হয়, বামপন্থীরা এই কথাই বলেছিলেন। তারপর যদি কংগ্রেস সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা আলাদা লড়বেন, তখন বামপন্থীরা বাকি বন্ধুদেরকে জড়ো করে একসাথে লড়েছে। আর একটা বিষয় কলকাতা, সেটা হচ্ছে পানিহাটির 2জন বাসিন্দা, এক হচ্ছে রত্না দেবনাথ, 2 তীর্থঙ্কর ঘোষ, ঘোষ পরিবার, যাদের একটা বিশাল চলে, একটা কথা আছে মানে ওনাদের ঘোষ পরিবারের চলে ওখানে। সেখানে কলতান দাশগুপ্ত ভোট কি করে আশা করছে? এই চলের কথায় একটা রবি ঠাকুরের কবিতা মনে পড়লো। রবি ঠাকুর তার একটা কবিতায় লিখেছিলেন, রক্তমাখা হস্ত্র হাতে যত রক্ত আখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ফলে আজকে যাদেরকে বিরাট প্রভাবশালী মনে হচ্ছে, আগামীকাল যে কোথায় তারা চলে যাবেন এটা কেউ জানে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ওই কলতানের বাড়ি এখানে নয়, যেটা আপনি বলছেন। তো আমি এখন যেখানে স্টুডিওতে আমরা বসে আলোচনা করছি, এই সাংসদের বাড়ি তো লেক গার্ডেন্স। এই ডানদিক বাদিক 2জন বিধায়ক, একজনের বাড়ি বালিগঞ্জে, আরেকজনের বাড়ি ভবানীপুরে। তারা তো প্রার্থী হয়ে লড়ছে না, এবার বিষয়টা হচ্ছে না, সেটা এখন তো ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে কলতান এখন একটা বড় ফ্যাক্টর। তার কথাই বলছি, চন্দ্রিমা ভট্টাচার্যের বাড়ি এখনো বালিগঞ্জ। ফলে কথাটা হচ্ছে যে কে কোথায় প্রার্থী হয়েছে
সেটা তো তার ব্যক্তিগত কোনো চাহিদা, চাওয়া পাওয়া ইত্যাদির ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে রাজনীতি, যে আপনি এলাকার মানুষের জন্য কি কাজ করতে পারবেন। তাহলে বর্তমান যিনি বিধায়ক, সদ্য বিদায়ী বিধায়ক যিনি, তিনি পানিহাটির নাম মানুষের কাছে বিখ্যাত করেছেন এই লাশ দ্রুত নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায়। পানিহাটির নাম তো খুব উজ্জ্বল হয়নি। আমরা তার বিকল্প হিসেবে পানিহাটির মানুষ যাতে ভালো থাকতে পারেন তার জন্যে 4-5 রকম কথা বলছি। লাশ উনি নিয়ে গেছেন, পুড়িয়ে দিয়েছেন, কাউকে ঢুকতে দেননি, মাছ করতে দেননি ইত্যাদি। কিন্তু দীর্ঘ 15 বছর আগে বাম আমলে যে পরিশ্রুত পানীয় জল প্রকল্পটা তৈরি হওয়ার কথা ছিল, সেটা এই সময়ের মধ্যে 3বার ফিতে কাটা হয়েছে, কিন্তু পরিশ্রুত পানীয় জলটা চালু হয়নি। যদি চালু হয়ে যেত তাহলে তো আর এই প্রশ্নটার সম্মুখীনই কাউকে হতে হতো না। ফলে এই কাজটা হয়নি বলেই বামপন্থীদেরকে রাস্তায় নেমে তার কথা বলতে হচ্ছে। এই যে আরজিকর কাণ্ড একটা জ্বালামুখী অবস্থান তৈরি করেছিল। সেই আরজিকর কাণ্ডে আচ্ছা, গতকাল কলতান দাশগুপ্ত আবারও বলেছিল রাত যাবো, কেননা এই ঘটনাকে কেন্দ্র করে ন্যায় দেওয়ার জন্যই তো কলতান দাশগুপ্তর উত্থান, এবং সেই উত্থানে তাকে জেল খাটতে হয়েছে। সেটা বঙ্গবাসী দেখেছে, গোটা বিশ্ব জানে যে ঠিক জেল খেটেছে কি না আরজি করে অভয়ার সঠিক বিচারের জন্য প্রতিবাদ করতে গিয়ে। সেই অভয়ার মাই কিন্তু তার উল্টো দিকে বিপক্ষে দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী হয়ে, এবার মা থেকে প্রার্থী, বিজেপি প্রার্থী। সেই জায়গায় দাঁড়িয়ে কি নজরে দেখছেন এটাকে? উত্থান বা পতনের সাথে অভয়ার আন্দোলনের কোনো ব্যাপার নেই। আমরা যখন গাড়ি আটকেছিলাম তখন তো আমরা নামটা পর্যন্ত জানতাম না, রাজনীতি অনেক দূরের কথা ছিল। যখন রাত দখল হয়েছিল আপনার এই সোদপুর ট্রাফিক মোড় বলুন, শ্যামবাজার বলুন, মুম্বাই বলুন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায়, তখনও মানুষের যদি আপনি রাজনীতি বলেন, এক লাইনের রাজনীতি ছিল, 3টে শব্দের, উই ওয়ান্ট জাস্টিস। তাহলে সেই জাস্টিসটা এখনো পাওয়া গেল, শুধু আরজিকরের ক্ষেত্রে পাওয়া গেল না তা নয়, হাথরাসের ক্ষেত্রে, উন্নাওয়ের ক্ষেত্রেও পাওয়া যায়নি। পার্ক স্ট্রিট, কামদুনি, খড়জুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, মধ্যমগ্রাম, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, কোনো ক্ষেত্রেই বিচার পাওয়া গেল না। তাহলে এই প্রতিটা ক্ষেত্রে অভয়াদের বিচার যাতে পাওয়া যায় তার জন্যই তো আমাদের লড়াই। এটা ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই কখনো নয়। কলতানের কত সুন্দর ছবি উঠলো, কি কলতান নেতা হয়ে গেল, কি কলতান মঞ্চে উঠলো, একেবারেই ব্যাপার তা নয়। আমার ব্যক্তিগত একার লড়াই হলে এই এত বড় লড়াই এত মানুষ জুড়ে যেতেন না। এটা সব মানুষের লড়াই, তার মধ্যে আমি আমার কন্ট্রিবিউশনটুকু দিয়েছি, আপনি আপনারটুকু দিয়েছেন, আরেকজনেরটুকু দিয়েছেন, একসাথে জুড়েছে বলে এত বড় লড়াইটা হয়েছে, কিন্তু সেই জাস্টিসটা হয়নি। ফলে লড়াইটা শেষ হলো না। লড়াইয়ের জন্য আমরা লড়ে যাব, প্রয়োজনে কবর থেকে ফাইল বের করে এনে আমরা তদন্ত করব, এই কথা আমরা বলতে পারি। যার জন্য লড়বেন বলছেন, সেই অভয়ার মা তো বলেছে সিপিএম কিছুই করেনি আমার মেয়ের জন্য, এবং নিজেদের বরং স্বার্থ সিদ্ধি করেছে, পকেট ভরেছে, এই শব্দটা কিন্তু কোট আনকোট বলেছেন উনি। কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি, এবং ওর পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখা হয়েছিল যে রাজ্যের তদন্তে ভরসা নেই, আপনারা এসে দেখা করুন। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু 1.5-2 বছরে অনেকবার উত্তর 24 পরগনায় এসছেন, কিন্তু ওর পরিবারের সাথে দেখা করেননি। কেন করেননি সেই উত্তর বিজেপিকে দিতে হবে। 50টা প্রশ্ন করা হয়েছিল সিবিআইকে, সিবিআই আজ অব্দি তার উত্তর দিতে পারে। কেন পারেনি সেই প্রশ্নের উত্তরটা ওদের দিতে হবে। হঠাৎ করে গত নভেম্বর-ডিসেম্বর নাগাদ হলফনামা বদলে গেল সিবিআই, কেন বদলে গেল সেই প্রশ্নের উত্তরও তো বিজেপিকে দিতে হবে। এবং বিজেপিকে যারা চালায়, আরএসএস এর মোহন ভাগবত, তিনি বললেন যে রাজ্য সরকার যা তদন্ত করবে আমরা তার পাশে আছি। কেন এই কথা বললেন হঠাৎ করে? এটা শত্রু, মুখোমুখি শত্রু দেখায় তো তৃণমূল বিজেপি, দেখায়, আসলে নয়। তাহলে মুখোমুখি যে শত্রু, তারা যা তদন্ত করবে আমরা তার পাশে আছি, এই কথা কেন বললেন? এই প্রশ্নের জবাব তো বিজেপিকে এই নির্বাচনে দাঁড়িয়ে দিতে হবে। নির্বাচনটা চলে গেলেও বিজেপিকে এই প্রশ্নের জবাব দিতে হবে, ফলাফল যাই হোক না কেন। আরেকটি কথা, সেটা হচ্ছে যে 15 বছরের তৃণমূলের শাসনকাল, মাননীয়ার শাসনকাল, 34 বছর বামেদের শাসনকাল, কি দেখছেন? যদি পালা বদল হয়েছে, কিন্তু দেখছেন কি? 34 বছরে কোনো ক্যাবিনেট মন্ত্রীকে জেলে যেতে হয়, 34 বছরে কোনো সরকারের মন্ত্রীদের দিকে আঙুল তুলে বিরোধী দল বলুন বা যে কেউ বলুন চোর বলতে পারেন। 34 বছরের মধ্যে চাকরি চুরির ঘটনা ঘটেনি। 34 বছরের মধ্যে গরিব মানুষের থেকেই যে টাকা লোটা, সারদা, নারদা ইত্যাদি ইত্যাদিতে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং মানুষের মধ্যে যে একটা হতাশা,
এই যে আজকে এরা আছে কালকে ও যাবে, তাহলে ও তো একই রকম হবে। কারণ শুভেন্দু অধিকারী তো বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তৃণমূলের আমলে, তৃণমূলের নেতারা বলছেন। এখন উনি বিজেপিতে চলে গেছেন, তাহলে একটা সাধুপুরুষ হয়ে যাচ্ছেন। এই যে একটা হতাশা, এইটা মানুষের মধ্যে 34 বছরে ছিল না। 34 বছরের মধ্যে মানুষ বহু জায়গায় বামপন্থীদেরকে ভোটে হারিয়েছেন। জেলা পরিষদে বামপন্থীরা হেরেছে, বিভিন্ন পুরসভা নির্বাচনে হেরেছে, সাংসদ বিধায়ক ইত্যাদিতে হেরেছে, কিন্তু তার জন্য কোনো বিমাতৃসুলভ আচরণ করা হয়নি। কলকাতা পুরসভা আমলে বিরোধী দল চালাত, 1 পয়সা তার প্রাপ্যের থেকে কম দিয়েছেন, এটা কোনোদিন সুব্রত মুখার্জি মেয়র থাকাকালীন কিন্তু বলতে পারেননি। এখন কিন্তু এই অভিযোগ আসছে বাম পরিচালিত তাহেরপুর পুরসভা টাকা পায় না। তাহলে এই তফাৎগুলো বাম আমলের সাথে এই আমলের থেকে গেছে। তবু একটা টাইমে কিন্তু এমন কথা উঠেছিল বামরাম এক, সেই বিষয়ে কি বলতে চান কলতান? আমি তো গত কয়েকদিন টিভিতে দেখছি তৃণমূলের লোকেরা বলছে যে সিপিএম এর লোকেদেরকে বলছি আমাদের ভোট দিন, আবার বিজেপির লোকেরা বলছে সিপিএম এর লোকেদের বলছে আমাদের ভোট দিন। ফলে সিপিআইএম সম্পর্কে ওদের আগ্রহ ইত্যাদি খুবই মারাত্মক। মারাত্মক এই কারণেই, কারণ সিপিআইএম যে এজেন্ডাগুলো নিয়ে ভোটে লড়াই করছে, ধরুন এই যে ঘোলার মাতৃসদন, এটা বাম আমলে তৈরি হয়েছিল। মা ও শিশুর যথাযথ যত্ন হবে, ইত্যাদি হবে, সন্তান জন্ম নেবে সুলভ মূল্যে, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ তারা সহায়তা পাবে। সেটা এখন পোড়ো বাড়ি হয়ে গেছে, কাগজপত্র রেডি হয়েছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে, মানে টাকাটা বেশি লেগে যাবে। পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে পেডিয়াট্রিশিয়ান নেই, কেন নেই? খালি রেফার হয়ে যাচ্ছে, হয় সাগর দত্ত নয় আরজিকর, কেন? এই পরিবেশ পরিস্থিতিগুলো আমরা বদলাতে চাইছি। একদম। এই যে বামেরা, এখন তো আমরা জানি 2026 বিধানসভা নির্বাচন, কেন তৃণমূল সরকারের প্রকল্প একটা বিশাল বড় মানে শক্ত বলবো অস্ত্র প্রকল্প, এবং সেটা কন্যাশ্রী প্রকল্প হোক, সেটা যুবসাথী হোক, স্বাস্থ্যসাথী যা হোক। এবার বামেরা ওই রাস্তায় কেন হাঁটা শুরু করলো? ইস্তেহার প্রকাশের পর 7,000 টাকা আমরা জিতলে পাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি, মানে এটা কোন মানে বিষয়ের উপর দাঁড়িয়ে? আমাদের রাস্তাতেই আসলে তৃণমূল জিতেছে। কিভাবে? গোটা ভারতবর্ষে প্রথম বেকার ভাতা চালু করেছিল পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার, কিন্তু খুব গর্ব করে দেননি বেকার ভাতা। সরকারের যারা মাথায় ছিলেন খুবই মন খারাপ করে বেকার ভাতাটা দিতেন, কারণ সেই বেকার ছেলে মেয়েটির জন্য কাজ তৈরি করা তক্ষুনি সম্ভব হচ্ছে না বলে বেকার ভাতা। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হলো, তার ওইসব কার্ড হলো, সেখান থেকে ইন্টারভিউ লেটার আসা চালু হলো, সেখানে কিছু লোকের কাজ হলো, তারপর বিভিন্ন শিল্প হলো, তাদের কাজ হলো, তাহলে বেকার ভাতাটা বন্ধ হয়ে গেল। কিন্তু এখন যে ভাতা দেওয়া হচ্ছে, বেকার ভাতাটা আমি যদি ধরি, বলা হলো 5 বছর দেওয়া হবে। আচ্ছা, 5 বছরের মধ্যে কোথায় শিল্প তৈরি হবে? কটা ইট পড়বে? এই যে বেঙ্গল বিজনেস সামিট হয়েছে, এতগুলো হলো, তো তাহলে কটা ইট পড়লো, কটা চাকরি হলো, যেখানে হচ্ছে যে ওই বেকার ছেলেমেয়েরা সে বলবে যে 1,500 টাকাটা আর আমার দরকার নেই, কারণ আমি একটা ভালো চাকরি পেলাম। তাহলে যদি সে ভালো চাকরিটা না পায়, সে তো ওইটুকু সে নিতে হবে, তো তাকে তো চলতে হবে। গ্যাসের দাম তো 400 টাকা থেকে বেড়ে 950 হয়ে গেছে, আলুর দাম তো 7 টাকা থেকে বেড়ে 20 টাকা হয়ে গেছে, তার তো উপায় নেই। ফলে ভাতাটা মানুষের অধিকার, এবং এই ভাতার পাশাপাশি তাকে স্থায়ী কাজ দেওয়া, তার একটা আবাস যোজনায় ঘর তৈরি করে দেওয়া, তার 100 দিনের কাজের জব কার্ড করে দেওয়া, এগুলো সরকারের কাজ। সরকার এগুলো না করে খালি মন্দির মসজিদ করে বেড়াচ্ছে। সেই জন্যই তো আমরা বলছি বামফ্রন্ট সরকার এলে মানুষকে আর ওরকম ঘুরে বেড়াতে হবে না, সে ভাতা পাবে। স্থায়ী কাজের দিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, ভারী শিল্প হোক, মাঝারি শিল্প হোক, সেগুলো তৈরি করতে হবে। সেটা পানিহাটিতেও স্কোপ আছে, কামারহাটিতে স্কোপ আছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে আছে, হুগলি শিল্পাঞ্চলে আছে, বিভিন্ন জায়গায় স্কোপ আছে, যেটা এই সরকার করছে না। পশ্চিম বর্ধমানে রয়েছে। না, প্রশ্নটা আমার অন্য জায়গায়, সেটা হচ্ছে যে একটা শিল্প আনা হবে, পশ্চিমবঙ্গে শিল্প বাড়বে, তাতে কর্মসংস্থান তৈরি হবে, একদম বাস্তব বিষয়। তাহলে বামেরা একটা সংখ্যাকে বাঁধলো কেন? 7,000 টাকা করে পাবেন, হ্যাঁ, কারণ তারা কেন বললো না যে শিল্প পাবেন? তারা কেন বললো না? হ্যাঁ, সেটা মানে ওইটা কেন হাইলাইটেড হয়ে গেল? দুটোই হাইলাইটেড আছে। ভাতার জায়গাটাই বলা হয়েছে এইটা আপনি এত পাবেন। টাকার অঙ্কটা কিভাবে ঠিক হলো? অর্থনীতিবিদরা ঠিক করেছেন যে এই সময়ে টাকার প্রকৃত মূল্য হিসেবে আপনার সেটা কত মিনিমাম হওয়া উচিত। প্রকৃত মূল্যর একটা ব্যাপার থাকে, তো 5 বছর আগের 100 টাকা আর আজকের 100 টাকা তো সমান হবে না, সমান জিনিস কেনা যাবে না, সেই হিসেবে ওইটা তৈরি। শিল্প সম্ভাবনার জায়গায় আপনি ইস্তেহারে দেখবেন সেখানে বড় ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, এই সমস্ত বিষয় আলাদা আলাদা ক্লাস্টার করা আছে, যে কোন সেক্টর ধরে আমার ভারী শিল্প হতে পারে, কোন সেক্টর ধরে আমার ক্ষুদ্র শিল্প হতে পারে। ধরুন এখানে বেঙ্গল কেমিক্যাল, বাম আমলে 3-3.5 কর্মী কাজ করতেন, এখন পার্মানেন্ট স্টাফ 30-32 জন হবেন। অথচ এই বেঙ্গল কেমিক্যাল ফিনাইল বলুন, প্রতিষেধক ওষুধ বলুন, ন্যাপথালিন বলুন, খুবই ভালো করে তৈরি করেছিল।
তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার ইনভেস্ট করে কেন সেটাকে আবার পুনরুজ্জীবনের চেষ্টা করছেন না? এই কথা আমরা এতদিন বিধানসভার বাইরে বলেছি, এবার আমরা বিধানসভার ভেতরে বলবো এটা। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি একটা কথা বলেছেন যে আমি কলতানের উত্থান অভয়াকে কেন্দ্র করে না, আমরা নামটাই তো জানতাম না ডেফিনেটলি, তখন তো ওইরকমভাবে আপনারা আন্দোলন করেছিলেন যে একটি মেয়ের বিচার চাই, অত্যাচার হয়েছে তার উপরে, মার্ডার হয়েছে, সে তার বিচার চাই। কিন্তু যখন ধরে নিলাম কলতান দাশগুপ্ত বিধায়ক হলেন, বিধায়ক হবার পরে এই আরজিকর কাণ্ড নিয়ে কি পদক্ষেপ নিতে পারেন এবং তার সঙ্গে পানিহাটিকে কেন্দ্র করে কি পাঁচটি পদক্ষেপ কলতান দাশগুপ্ত নিতে পারেন? প্রথম কথা হচ্ছে, ধরুন বাম বিধায়ক একজন নেই বিধানসভা, এটা বাস্তব। সেই বাস্তবতার আরেকটা দিক হচ্ছে যে অভয়ার ঘটনার পর বিধানসভায় অভয়াকে নিয়ে কদিন আলোচনা হয়েছে। বিজেপির যে এতজন বিধায়ক রয়েছেন তারা বিধানসভার ভেতরে ওই 24 সালের আগস্ট মাসের পর থেকে আজ পর্যন্ত অভয়ার বিষয়টা নিয়ে কটা কথা বলেছেন বিধানসভায়? হয়নি। বিধানসভার ভেতরে সেই প্রসঙ্গ তুলতে হবে, সেই প্রসঙ্গ তুলে আলোচনা হয়ে কোর্টের কি রায় হলো, কোর্ট কতটা কি গেল, সেটা আমাদের দেখতে হবে। সেই বিষয়ে চাপ তৈরি করা, যে কাজটা বিধানসভার ভেতরে হওয়া উচিত। আমরা রাস্তায় চাপ তৈরি করেছি, আমরা মানে শুধু সিপিআইএম করেছে তা নয়, প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যারা এই চাপ তৈরি করেছেন যে কেন এত দেরি হচ্ছে বিচারে। তাহলে সেই চাপ আরও বাড়তি তৈরি করতে হবে এবং সেটা বিধানসভার ভেতরে তৈরি করতে হবে যে দ্রুত বিচার চাই। কারণ একটা দুটো ক্ষেত্রে এই বিচারটা যদি হয়ে যায় তাহলে পরের ঘটনাগুলো থেকে সমাজবিরোধীরা ভয়ে থাকে। এখন সমাজবিরোধীরা খুল্লা আছে যে ও কিচ্ছু হবে না, পার্ক স্ট্রিটের ঘটনা থেকে শুরু করে এই অবধি কারুর কোনো শাস্তি হয়নি, ফলে কিচ্ছু হবে না, যা খুশি তাই করে যেতে পারে। এই ভাবনাটাকে বদলাতে হবে, তার জন্য এই পরিবেশটা বদলাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে পানিহাটির বিধায়ক যদি লাল ঝান্ডার হয়, সিপিআইএমের হয়, তাহলে যে পরিশ্রুত পানীয় জল প্রকল্প সেটা চালু করতে হবে। এখানে যে শিল্প সরকারি অধিগ্রহিত জমি আছে সেখানে আবার শিল্প গড়ে তুলতে হবে, আমাদের এই ইশতেহারে তার ব্যাখ্যা আছে। এখানে সরকারি স্কুল কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা ভয়ঙ্কর কমে যাচ্ছে। পানিহাটি কলেজে আমাদের সময় নতুন নতুন অনার্স সাবজেক্ট এটা ওটা এনে 1890 জন স্টুডেন্ট ছিল বাম আমলের শেষ বছর, এখন ছাত্রছাত্রীর সংখ্যা 480। ফলে সেই পরিবেশটা বদলাতে হবে। স্কুলের ক্ষেত্রে আমি বলছি, রাস্তাঘাট, জঞ্জাল, জলের সমস্যা পানিহাটির সমস্ত মানুষ যেখানে যেখানে প্রচারে গেছি বলেছে। আজ সকালে আমার বিরোধী একটি দলের প্রার্থী 27 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে মানুষের কথার মধ্যে পড়েছেন, কারণ তাকে প্রচার করতে হয়েছে অতটা জলের মধ্যে, শাসক দলের লোক। এই পরিবেশটাকে বদলাতে হবে, তার জন্য পুরসভার ওপর চাপ তৈরি করতে হবে। পানিহাটির যে ফুসফুস অমরাবতীর মাঠ, সেই অমরাবতীর মাঠটা সিন্ডিকেটের হাতে চলে না যায় তার ব্যবস্থা করতে হবে। এই যে আগরপাড়া রুসুমপুরের মাঠ, সেইখানে বামেদের সরকার থাকাকালীন সেখানে আলাদা একটা একাডেমি করে ক্রীড়া, সাংস্কৃতিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের জন্য ব্যবস্থা করা হয়েছিল, তারপর আর কিছু কাজ এগিয়ে। ফলে প্রচুর এই কাজ যা করার আছে, বিকল্প পানিহাটির যে ইশতেহার সেটা আমাদের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আর 1-2 দিনের মধ্যে, সেই মতো করেই আমরা কাজ করার চেষ্টা করব। এই যে কালকে যে একটা সভা করেছেন আপনি, যেখানে রাজ্জাগর একটা বার্তা দিয়ে আপনি সভা করেছেন এবং একটা কথা বলেছেন আপনি যে তিলোত্তমা জয় হবে, তিলোত্তমা জিতবে। আমি যদি ঘুরিয়ে বলি, তিলোত্তমাই কি জিতবে? অভয়ার মা কি জিতবে? অভয়ার ঘটনাটাকে জিততে হবে তো, এবং অভয়াদের বিচারের জন্যই আমাদের লড়াই। চৌঠা মে কি হলো না হলো সেইটা দিয়ে বিচার নির্ভর করবে না। কারণ আমরা যখন রাস্তায় নেমেছিলাম, আমি আবার বলছি, শুধু আমরা রাজনীতির লোক, সিপিআইএমের লোক নয়, কিন্তু আমাদের বাদেও আপনি বা আরও বহু মানুষ যারা রাস্তায় নেমেছিলেন, তারা তো এইটা ভেবে রাস্তায় নামেনি যে আজ থেকে 1.5 বছর পর ভোটের সময় কি হবে, ভোট হবে, তার ফল হবে, ইত্যাদি হবে। কিন্তু ওই বিচারের জন্য আমরা রাস্তায় থেকে যাব, সেটা চৌঠা মের আগেও থেকে যাব, চৌঠা মের পরেও থেকে যাব। কিন্তু যেটা দাবি করছেন রত্না দেবনাথ, এখন বিজেপি প্রার্থী রত্না দেবনাথ পানিহাটি বিধানসভা কেন্দ্রের, তিনি বলছেন সিপিএম কিছু করেনি এবং স্বার্থ সিদ্ধি করেছে। করার প্রয়োজন ছিল তো তৃণমূল এবং বিজেপির। রাজ্য সরকার তৃণমূলের, জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে তারা উকিল দিয়ে এমন ব্যবস্থা করেছে, মামলা যে প্রমাণ লোপাট হবে, মামলা দীর্ঘসূত্রিতা হবে। সে তো খবরের কাগজেই বেরিয়েছিল, আপনাদের চ্যানেলও সম্ভবত আমি দেখেছি যে কোন কোন আইনজীবীকে কতটা ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে সেইটা করা হয়েছে। ফলে তারা তদন্তটাকে যাতে কোনো মতে না হয় তার চেষ্টা করেছিলেন। আরজি করের সেই হাসপাতালের সুপার ইত্যাদি, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল, জনগণের আক্রোশে সেই প্রাইস পোস্টিংটা বাতিল হয়ে যায়। তারপর তদন্তে এলো সিবিআই কারা চালায়? কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রীয় সরকার গত এতদিন সুযোগ পেলেন,
তদন্তটা শেষ করে যদি দিতেন তাহলে তো একরকম বলার ছিল যে সিবিআই তদন্তটা শেষ করে দিয়েছে, এই যোগ্য অপরাধীদের শাস্তি দিয়েছে, কিন্তু সেইটা সিবিআই করলো না কেন? কোথায় সমস্যা হলো? কেন 50টা প্রশ্নের উত্তর দিল না? কেন হলফনামা বদলে ফেললো? কার নির্দেশে? এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা এখনো জানতে পারি না। এখন তো কালকেই হাইকোর্ট থেকে বলা হয়েছে আবার নতুন করে সঞ্জয় রায়কে সিবিআই তদন্ত করতে পারে, এরকম প্রশ্ন যতদিন না বলছিল ততদিন সিবিআই তদন্ত এগোতে পারলো না কেন? হাইকোর্ট এখন বলেছে, আমি আপনাকে এখনই বলে যাচ্ছি, সিবিআই এই তদন্তটা কোন দিকে নিয়ে যায় এদিকে কিন্তু আমাদেরও নজর থাকবে। হাইকোর্ট তো বলেছে, খুবই ভালো বলেছেন, কিন্তু সিবিআই এই তদন্তটা কোথায় নিয়ে যাবে আমাদেরও নজর থাকবে, কারণ আমরা জানি এই সেটিংয়ের রাজনীতির জন্য তদন্তটা বেশি দূর এগোবে না। রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত কি এগুলো আর কিছু এগুলো না। কিন্তু যে প্রশ্নটা আমি এখনো করবো কারণ সেটা হচ্ছে অভয় আর্মা ডিরেক্ট সিপিএমকে বলেছে যে সিপিএম কিছু করেনি। আমি বলছি শাসক দল বা বিরোধী বিজেপি তারা কি করলো না করলো সেটা কিন্তু উনি মেনশন করেননি। উনি মেনশন করেছেন সিপিএম কিছু করেনি, তারা নিজেদের স্বার্থসিদ্ধি করেছে। পার্টিকুলারলি কোট আনকোট অভয় আর্মায়ের অর্থাৎ রত্ন দেবনাথের বিজেপি প্রার্থী, তার এই যে অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে, তার ক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমি কারোর ব্যক্তিগত অভিযোগই বলবো, কিন্তু অভিযোগ সবসময় শাসকের দিকে আঙুল তুলি হওয়া উচিত, কারণ শাসকই তো আসলে ইডি সিবিআইকে চালাচ্ছে, শাসকই তো আসলে কলকাতা পুলিশকে চালাচ্ছে। তাহলে তারা কেন তদন্ত শেষ করতে পারলো না? আঙুলটা তো তাদের দিকে ওঠা উচিত। যেরকম গোটা পৃথিবীর মানুষ, কলকাতার মানুষ, গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ আঙুলটা শাসকের দিকে তুলছেন যে তোমরা বিচার করোনি আর তোমরা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছো। 26শে বিধানসভা নির্বাচনে বিভিন্ন দল নেমেছে এবং সেখানে দাঁড়িয়ে কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী পিছিয়ে থাকবে সেই নিরিখে আপনি যদি কিছু বলেন। বামপন্থীরা এগিয়ে থাকবে, স্বাভাবিক, বামপন্থীদের এগিয়ে থাকা উচিত। তৃণমূলকে 15 বছর মানুষ দেখেছেন, বিজেপিকেও 10 বছর মানুষ দেখেছেন, ফলে এবার বামপন্থীদের কি মানুষ এগিয়ে রাখবেন বলে আমাদের ভরসা। মানে সেই ভরসাটার সব থেকে শক্তপোক্ত আধারটা কি? গত 15 বছরে আমাদের লড়াই, সেটা রেড ভলেন্টিয়ারের লড়াই হতে পারে, সেটা এসএসসি টেট দুর্নীতির বিরুদ্ধে লড়াই হতে পারে, সেটা নির্যাতিতার বিচারের দাবির লড়াই হতে পারে, সেটা গ্রামে 100 দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হতে পারে, আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে লড়াই হতে পারে, 4 ক ফর্ম ফিল আপের জন্য যে লড়াই সেটা হতে পারে। গ্রাম শহর মিলে যে লড়াই মানুষ দেখেছেন, যে বিকল্পর সন্ধান মানুষ পেয়েছে, সেই জন্যই মানুষ আমাদের ওপর ভরসা রাখে। একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যখন এই ব্রিগেডে মানুষকে নিয়ে যাওয়া, বামেদের সেই ইতিহাস আমরা প্রত্যেকে দেখেছি 34 বছরের শাসনকালে, যে ব্রিগেড ভরো মানে ট্রিমেন্ডাস মানুষের ভিড়, এবং সেটাই কিন্তু প্রতিফলিত হয়েছে ভোট বাক্সে। এই যখন বামেরা এখন কট্টর বিরোধী হয়ে উঠতে পারেনি, একেবারে শূন্যে গিয়ে ঠেকেছে, তলানিতে গিয়ে ঠেকেছে, তারপরেও কিন্তু আমরা যদি যাই ব্রিগেডে যখন বামেরা সভা করেছে তখন কিন্তু প্রচুর মানে মানুষের ভিড় হয়েছে, মানুষ আগ্রহ দেখিয়েছে, কিন্তু প্রশ্ন কলতান সেই আগ্রহটা কেন ভোট বাক্সে প্রতিফলিত হলো না? এবার ভোট বাক্সে প্রতিফলিত হবে। 23 সালের পঞ্চায়েতের নির্বাচনটাই অন্যরকম হয়েছে তো, যদি না 6 জন সিপিআইএম কর্মীর লাশ পড়ে থাকতো পঞ্চায়েত নির্বাচনের আগে। যারা গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা খায়, তাদেরকে ব্যালট চিবিয়ে খেতে হলো কেন 23-এর পঞ্চায়েত নির্বাচনে? কালি ঢেলে দিতে হলো কেন? কারণ ওই নির্বাচনটা একটা টার্নিং পয়েন্ট হয়ে যাচ্ছিল, সেটা হয়নি, কিন্তু 26-এর নির্বাচনটা সেই টার্নিং পয়েন্ট হবে। আর আপনি ব্রিগেডের কথা বললেন, ব্রিগেডের মাঠেও অন্য যে রাজনৈতিক দল সভা করে হ্যাঙ্গার টাঙিয়ে করে, যাতে কম লোক হলে ছায়ার তলায় বোঝা যায়। কালকে কুসুমপুরের মাঠে সভা হয়েছে, সেই হ্যাঙ্গার টাঙিয়ে ওইটুকুর মধ্যে লোককে জুড়ে দেওয়া, যাতে দেখে মনে হয় অনেক লোক আছে, আসলে বেশি লোক নেই। কিন্তু আমরা যদি মাননীয় সভা বলি, সেখানে কিন্তু প্রচুর মানুষের ঢল। কালকে আপনি ওইটা দেখুন, এবং যতটুকু হ্যাঙ্গার জুড়ে দিয়ে যতটুকু হয়েছিল, বামেরা ব্রিগেডে সভা করে বলুন বা যে কোনো রাস্তায় সভা করে বলুন, ওপেন থাকে, আপনি লোক ওইভাবে দেখে নিতে পারবেন এপাশ ওপাশ। হ্যাঙ্গারের মধ্যে ওই ছাউনির মধ্যে চলে এলে তো এক জায়গায় জমাট বেঁধে দিতে। কিন্তু অদ্ভুতভাবে ভোট বাক্সে প্রতিফলন, ধরুন এত বিরোধিতা বা এত বিভিন্ন তাদের দুর্নীতি কি তুলে ধরা, আমরা 2021-এও দেখেছি। দুর্নীতি তো 26-এ তোলা হচ্ছে না, 21-এও দীর্ঘ 15 বছরের যাত্রাকালে তাদের ক্ষেত্রে কিন্তু এরকম বহু কিছু প্রমাণ এসছে। প্রশ্নটা হচ্ছে, প্রমাণ আসা সত্ত্বেও কেন সেটা ভোট বাক্সে প্রতিফলিত হলো না? কত কি রেগিং হয়েছে? প্রতিফলিত হতো যদি ওই মিথ্যা প্রচারটা না করা হতো যে ইডি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হবে। সেই জন্যই তো আমরা 3 বারের কথা বলছি, 19, 21, 24 মানুষ বিজেপিকে দেখে নিয়েছে যে ওরা বললো যে এই ইডি সিবিআই আসবে আর আমরা সব তদন্ত করে দেবো। বিরোধী দলনেতা ওরা একটা ডিসেম্বর মাসে বললেন যে ইডি সিবিআই আসবে আর তৃণমূলের 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর নেতাকে ধরবে আর টপাটপ নিয়ে চলে যাবে।
তাহলে যে বিরোধী দলনেতা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে ন্যারেটিভ তৈরি করছিলেন, তিনি এখন মন্দির মসজিদের রাজনীতি করছেন, তিনি এখন আর দুর্নীতি নিয়ে কথা বলছেন না। ফলে মানুষ বুঝে গেছে যে বিজেপিকে দিয়ে তৃণমূলের দুর্নীতি মুক্ত করা যাবে না, ফলে বামপন্থীদেরকে দরকার। আর বামপন্থীদের ক্ষেত্রে আরেকটি প্রশ্ন প্রথম উঠত, যে সেটা হচ্ছে যে তরুণ তুর্কিদেরকে আনা হচ্ছে না কেন? আমি আপনাকে একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে যে 21 সালের বিধানসভা নির্বাচনে এই প্রচার ইত্যাদি একটা কাগজে দেখলাম এরকম লেখা হয়েছে, সব পাকা চুল পাকা চুল পাকা চুল ইত্যাদি। এখন বিজেপি বলতে আপনার অমিত শাহ নরেন্দ্র মোদীকে মনে পড়ে, তাদের চুলের রং কি সেটা একটা বিষয়। এখন তৃণমূল দলটা তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী অল ইন্ডিয়া চেয়ারপারসন এবং রাজ্য সভাপতি, তাদের কিন্তু বদল হয়নি, হ্যাঁ একই লোক রয়ে গিয়েছে। তারা পাকা চুল কাঁচা চুল নিয়ে বামেদের বলছে, আচ্ছা খুব ভালো। তো বলা হলো সব পাকা চুলের লোকজন ইত্যাদি ইত্যাদি বলে বিধানসভার সময় প্রচার। বিধানসভা নির্বাচনের কয়েক মাস পর কলকাতা পুরসভার নির্বাচন, সেখানে অনেক অল্প বয়স্ক ছেলেমেয়ে প্রার্থী হলো, 22, 23, 25 বছরের। সেই একই কাগজ আবার লিখলো বয়স্ক লোকেরা সব পালিয়ে গিয়েছেন, অল্প বয়সীদের রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আগে সিদ্ধান্ত হয়েছে যে বামেদের নিন্দা করতে হবে, ন্যারেটিভটা আগে সিদ্ধান্ত পরে ফর্মুলা, এইটা তো কোনো কাজের কথা না। বামপন্থীরা একমাত্র বছরের পর বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ব্যাটনটা অন্য লোকের হাতে দিয়ে যাচ্ছেন, যেটা বাকি রাজনৈতিক দলে আপনি খুঁজে পাবেন না। শেষে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে করতান দাশগুপ্ত অভয়ার এই লড়াইয়ে সব থেকে প্রথম সারির দিকে থাকা মানুষ। আপনি বলবেন এক্ষুনি যে না আমি সবার সঙ্গেই ছিলাম, ডেফিনেটলি আমি তাও বলবো। তিনি অভয়ার মাকে, রত্না দেবনাথ না, বিজেপি প্রার্থী রত্না দেবনাথ নাকে, আরজিকর কাণ্ডে নির্যাতিতার মাকে কি বলতে চান? আমরা তো কাকিমার সাথে আগেও অনেকবার গিয়ে বাড়িতে কথা বলেছি, কিন্তু কোনো কথাই আমরা মিডিয়ার সামনে বলি। কাকিমার সাথে কাকুর সাথে আমাদের কী কী কথা হয়েছিল, মীনাক্ষী কী বলেছিল, ও কী বলেছিল, এ কী বলেছিল, এগুলো আমরা মিডিয়ার সামনে কখনোই বলি। আর এটা তো ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই নয়। বিজেপির সিম্বলের প্রতি আমাদের আদর্শগত বিরোধিতা, তার মতাদর্শের প্রতি, আরএসএসের এই যে মনুবাদী ভাবনার প্রতি আমাদের আদর্শগত বিরোধিতা থাকবে। যারা ধর্ষককে মালা পরিয়ে রাস্তা দিয়ে মিছিল করে নিয়ে যায়, তাদের প্রতি বিরোধিতা থাকা তো উচিত। অবশ্যই শেষে বলবো যে আপনার অর্থাৎ করতান দাশগুপ্তর উপর এখন বামেদের ভরসা। তরুণ তুর্কি করতান দাশগুপ্ত, এবং সত্যি যদি আজকে করতান দাশগুপ্ত পানিহাটির বিধায়ক হয়ে যান, তাহলে এই প্রথম একজন কিন্তু বিধায়ক এত বছর বাদে আবার নতুন করে জল করছে। মানে টিম আলোটা কি জল করতে পারে বলে মনে হচ্ছে? একটা ফুলকি থেকেই তো দাবানল তৈরি হয়। এরকম একটা ফুলকি গঙ্গার এপার ওপার যে কোনো জায়গায় তৈরি হয়েই একটা দাবানল তৈরি হবে, যে দাবানলে চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের বিপদ হবে। অবশ্যই অনেক ধন্যবাদ জানাবো কলতানকে, এবং একটা ছোট্ট ফুলকি থেকে দাবানল, এবং সেই ফুলকি আগামী দিনে এই 26শে বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রতেই সেই ফুলকি জ্বলে ওঠে কিনা, দাবানলের আকার নেয় কিনা করতান দাশগুপ্তের হাত ধরে, সে তো অবশ্যই 4 মের ভোট বাক্সের সমস্ত ফলাফল জনাদেশই কিন্তু তার একমাত্র মানে আমাদের যা উদাহরণ বলবো তারা সেখানেই রাখবেন, তার অপেক্ষায় আমরা থাকবো। অনেক ধন্যবাদ আবারও কলতানকে, ধন্যবাদ আপনাদের জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।